একটা গল্পে কলকাতার একটা স্কুলের 5জন ছাত্র প্রত্যেকেই খুব ভালো বন্ধু এবং প্রত্যেকেই ভালো ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু এক অজানা কারণে একজনের পর একজন খুন হতে থাকে। এই খুনের পিছনে রহস্যটা কি? অন্য আর একটা গল্পে উদয়বাবু, যার বয়স প্রায় 75 বছর, তিনি তার 70 বছরের স্ত্রীকে নিয়ে একটা বৃদ্ধাশ্রমে যান। তার এই 70 বছরের স্ত্রীকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার পিছনে উদয়বাবুর উদ্দেশ্য কী? আর কেনই বা রাগিনীর ফ্ল্যাটে কাজ করতে আসা নতুন মেয়ে গুঞ্জা রাগিনীর বয়ফ্রেন্ডকে দেখে হঠাৎ করেই তার কাজ ছেড়ে দিয়ে চলে গেল? আজকে যে উপন্যাসটার কথা বলবো, সেই উপন্যাসের মধ্যে টোটাল 15টা গল্প আছে এবং 15টা গল্পই ভিন্ন ভিন্ন ধরনের। যেমন ভালোবাসার গল্প আছে, তেমনি প্রতিশোধের গল্প আছে, তেমনি মায়ার গল্পও আছে, তেমনি আবার একটা ভূতের গল্পও আছে। তো যাই হোক, আজকে কথা বলবো অর্পিতা সরকারের লেখা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বই জীবন স্রোতে না আঁকে বাঁকে, যেটা আদতে একটা ছোটোখাটো উপন্যাস। 5জন বন্ধু, যাদের নাম যথাক্রমে প্রদীপ্ত, সপ্তর্ষি, সৃজন, দেবমাল্য আর রুদ্রনীল। তারা একই স্কুলের একই সেকশনের ছাত্র এবং তারা অবশ্যই একই ক্লাসে পড়ে। এদের মধ্যে অদ্ভুতভাবে প্রথমে খুন হয় প্রদীপ্ত, আর ঠিক তারপরেই খুন হয় সপ্তর্ষি। তো স্বাভাবিকভাবেই পুলিশের সন্দেহ জাগে দেবমাল্য, সৃজন আর রুদ্রনীলের ওপর। পুলিশ এই তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। লোকাল থানার ওসি সৌমিত্রবাবু এই তিনজনকেই থানাতে ডেকে পাঠান, কিন্তু থানায় আসার আগেই খুন হয় দেবমাল্য। তাই সৃজন আর রুদ্রনীল ভয় পেয়ে থানার ওসি সৌমিত্রবাবুকে সুনয়ন বলে একটা ছেলের কথা বলে। সুনয়ন তাদের সাথেই সেম ক্লাসে এবং সেম সেকশনে পড়তো, কিন্তু সুনয়নদের বাড়ির অবস্থা খারাপ ছিল। একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল সুনয়ন, কিন্তু সুনয়ন পড়াশোনায় দারুণ মেধাবী ছিল। সেই সুনয়নকেই পিছিয়ে ফেলার জন্য ওরা প্ল্যান করে সুনয়নকে পরীক্ষার ভুল রুটিন দিয়েছিল। ওদের দেওয়া পরীক্ষার ভুল রুটিন ফলো করেই সুনয়ন পরীক্ষায় ফেল করে এবং ওদের ধারণা সুনয়ন ওদের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই এই খুনগুলো করছে। ওদের কথা মতোই পুলিশ অফিসার সুনয়নের বাড়ির থেকে তুলে নিয়ে আসে। সুনয়নকে 2 দিন কাস্টাডিতে রাখা হয়, কিন্তু সুনয়নকে পুলিশ কাস্টাডিতে রাখার পরও সৃজন এবং রুদ্রনীল খুন হয়। তাই পুলিশ স্বাভাবিকভাবেই বুঝতে পারে এই খুনগুলো সুনয়ন করছে না। তাই সুনয়নকে পুলিশ ছেড়ে দেয়। গল্পের সবচেয়ে বড় টুইস্ট আছে এইখানে। এরপর সুনয়ন বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে থাকে তার প্রেমিকা রেশমি একটা রক্তমাখা কাপড় জলে ধুচ্ছে। এরপর সুনয়ন রেশমিকে জিজ্ঞেস করে আজকে তাদের কাজে কোনো অসুবিধা হয়েছে কি না। তাহলে এই কাজটা কি? বলে রাখি যে খুনগুলো হয়েছে, প্রথম 3টে খুন করেছে সুনয়ন আর রেশমির বাবা অর্থাৎ শিবনাথ পাল, এবং তারপরে সুনয়নের ওপর থেকে যাতে পুলিশের সন্দেহ সরে যায় সেই জন্য লাস্ট 2টো খুন নিজের মেয়েকে নিয়েই বাকি 2টো খুন করেছে শিবনাথ পাল। এবার এই খুনের পিছনে প্রধান কারণটা কী ছিল? আসলে রেশমিকে অর্থাৎ শিবনাথ পালের মেয়েকে ওই 5জন ছেলে মিলে গাড়িতে তুলে ধর্ষণ করেছিল, এবং শিবনাথ পাল যখন থানায় গেছিল এই নালিশ জ্বালাতে ওই 5টা ছেলের ব্যাপারে, রীতিমতো থানা ডায়েরি তো নেয়নি, অ্যাভয়েড করে গেছিলো এবং সেখানে রেশমিরই ভুল ধরিয়ে দিয়েছিল। তাই মনে মনে শিবনাথ পালের ভিতরে প্রতিশোধ নেওয়ার একটা আগুন ছিল, তাই সে এই কাজগুলো করেছে। 72 বছর বয়সী উদয়নবাবু নিজের স্ত্রীকে নিয়ে যান একজন বৃদ্ধাশ্রমে। তিনি তার স্ত্রীকে শেষ জীবনটা ভালো রাখতে চেয়েছিলেন এবং বৃদ্ধাশ্রমটা দেখেই তার খুব ভালো লাগে এবং বৃদ্ধাশ্রমটার নামও ছিল ঘরোয়া। সেখানে গিয়েই উদয়নবাবুর আলাপ হয় বছর 40-এর শ্রাবণীর সাথে। শ্রাবণী পুরো বৃদ্ধাশ্রমটার দায়িত্বে ছিল এবং শ্রাবণী নিজে বলে এই বৃদ্ধাশ্রমটা খুব ঘরোয়া পরিবেশ, অর্থাৎ এখানে যারা থাকে তারা এটাকে নিজের ঘর মনে করেই থাকে। সেখান থেকেই লেখিকা এই গল্পটার নাম দিয়েছেন ঘরোয়া। তো শ্রাবণী পুরো দায়িত্ব নেয় তার স্ত্রীকে ভালো রাখার, এবং তারপরে উদয়নবাবু দেখে আসেন তার স্ত্রী সেই বৃদ্ধাশ্রমের সাজানো বাগানে ফুল তুলে কতটা হ্যাপি আছেন। ক্লাস 8-এ পড়ে অতনু, বাড়ির একমাত্র ছেলে, কিন্তু হঠাৎ করেই তার বাবা ডিসিশন নেয় অতনুকে এবার হোস্টেলে দিয়ে আসবে। অতনু যেন অথই জলে পারে, কিন্তু বাবার ডিসিশন অতনুকে যেতেই হয় হোস্টেলে। হোস্টেলে গিয়ে অন্য আর 5টা ছেলের মতোই তারও প্রবলেম হতে থাকে। তার বন্ধুরা তার খাবার কেড়ে নেয় এবং
তাকে যে খাবারগুলো খেতে দেওয়া হয়েছিল, অন্য সব ছেলেরা যে সমস্ত খাবার খায় তাতে ভালো মশলাপাতি ছিল না, একদম সাদামাটা খাবার, সেটা খেতে অতনুর অসুবিধা হয়। অতনু পরে গরমের ছুটিতে যখন বাড়িতে আসে, ওর ঠাকুমা অতনুকে একটা ডায়েরি দেয় এবং বলে তার হোস্টেলের যে রাঁধুনি তাকে দিতে, এবং এই ডায়েরিতে নানা সুন্দর পদ লেখা ছিল। কিন্তু অতনু গরমের ছুটির পর হোস্টেলে ফিরে গিয়ে সেই ডায়েরিটা তার হোস্টেলে সেই রাঁধুনিকে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সেই রাঁধুনি সেই একই রকমের সাদামাটা খাবার রান্না করতে থাকে এবং অতনু ধীরে ধীরে সেই খাবারের সাথে অভ্যস্ত হতে থাকে। বছর 32-এর ছেলে পার্থ বর্মন, সে ব্যাংকে চাকরি করে। সে ঠিক করেছে এবার সে বিয়ে করবে, তাই তার পরিবারই তাকে একটা সম্বন্ধ দেখে দিয়েছে। সে গেছে প্রীতিলতাকে দেখতে। প্রীতিলতা পার্থর থেকে বছরে 2-3 বছরের ছোট। প্রীতিলতা পার্থকে দেখেই তাকে একটা আলাদা ঘরে নিয়ে যায় তার সাথে ভালো করে আলাপ জমানোর জন্য, এবং প্রীতিলতা পার্থকে কয়েকটা ট্রিকি কোশ্চেন করে এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই মজার, এবং প্রীতিলতার বাড়ির এক একজন লোকের নামও অদ্ভুত টাইপের, যেটা শুনে পার্থ রীতিমতো অবাক হয়ে যায়। দুজনের মধ্যে প্রথম দিনই বেশ ভালো কথোপকথন হয়। এরপরে প্রীতিলতা আর পার্থ দুজনে একটা ডেটে যায় এবং ফাইনালি সবার শেষে গিয়ে দুজনের বিয়ে ঠিক হয়। রক্তিমা সান্যাল একজন খুব সাকসেসফুল বাঙালি গায়িকা। সে তার হাজব্যান্ড শুভ্রর সাথে সল্টলেকের বাড়িতে থাকে। একদিন মাঝরাতের বেলা হঠাৎই রক্তিমার কাছে ফোন আসে যে তার হাজব্যান্ড শুভ্রর অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্তিমা কাকে ফোন করবে সেটা বুঝতে না পেরে ও তাড়াতাড়ি নিজের গাড়ি নিয়েই নার্সিংহোমে চলে যায়, যে নার্সিংহোম থেকে ওর কাছে ফোন এসেছিলো, এবং ওখানে গিয়ে এক ডাক্তার তাকে বলে যে শুভ্রর অবস্থা এতটাই খারাপ, এক্ষুনি তাকে ওটি করতে হবে। ওই জন্য রক্তিমাকে অ্যাজ এ গার্জেন একটা কনসেন্ট পেপারে সাইন করতে হবে। রক্তিমাও কনসেন্ট পেপারে সাইন করে দেয়। এরপরে অপারেশন সাকসেসফুল হলে শুভ্রকে যখন জেনারেল বেডে দেওয়া হয়, তখন রক্তিমা গিয়ে থাকে এটা শুভ্রই না, এটা আসলে দেবজ্যোতি। এই দেবজ্যোতিটাকে, এই দেবজ্যোতি হচ্ছে সেই ছেলেটা যে রক্তিমার সাথে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিল এবং রক্তিমার টাফ কম্পিটিটার ছিল। দুজনেই খুব খুব ভালো গান গাইতো, কিন্তু রক্তিমাকে সেই রিয়েলিটি শো জিততে গেলে দেবজ্যোতিকে হারাতে হতো। তাই একরকম চক্রান্ত করেই সে দেবজ্যোতিকে হারিয়ে দেয়। এই জন্য রক্তিমা দেবজ্যোতির সাথে তোলা কিছু সেলফি তার প্রেমিকা শুভেচ্ছাকে পাঠায়, এবং শুভেচ্ছা ধরে নেয় যে দেবজ্যোতি তাকে ঠকাচ্ছে এবং রক্তিমার সাথে তার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। এটা ধরে নিয়েই শুভেচ্ছা আত্মঘাতী হয়, এবং এটা দেখে দেবজ্যোতিও ডিপ্রেশনে চলে যায় এবং গানের জগৎ থেকে চিরতরে হারিয়ে যায়। এবং সেই রিয়েলিটি শো, যে রিয়েলিটি শোতে রক্তিমা জিততে চেয়েছিল, সেই রিয়েলিটি শোতে রক্তিমা জিতে গিয়ে সে গানের জগতে একটা সুখ্যাতি অর্জন করে। এবং একদম শেষে দেখা যায় শুভ্র যে মিউজিক কোম্পানিটা কলকাতাতে খুলেছিল এবং যে মিউজিক কোম্পানির থ্রুই রক্তিমার সাথে ওর আলাপ হয়েছিল, সেই মিউজিক কোম্পানিটাও নিজের ভাই দেবজ্যোতিকে সে দিয়ে দেয়। এইভাবেই শুভ্র তার ভাইয়ের প্রতিশোধ নিয়েছিল এবং রক্তিমা সান্যালের গানের জীবনও শেষ হয়ে গেছিল। এই গল্পটা লেখা হয়েছে নিশান আর পুবালিকে নিয়ে। নিশান পেশায় ফুল ব্যবসায়ী। সে তার স্ত্রী পুবালিকে খুব ভালোবাসে এবং তারা সদ্য সংসার শুরু করেছে। তাদের সংসারেই ধীরে ধীরে এক তৃতীয় ব্যক্তির উপস্থিতি তারা লক্ষ্য করতে থাকে, এবং নিশান লক্ষ্য করে যে পুবালির নেচারও যেন দিন দিন পাল্টে যাচ্ছে। এরপরে নিশান আর পুবালির মধ্যে ঝামেলা শুরু হয়। সেই তৃতীয় ব্যক্তিটা কিন্তু কোনো মানুষ না, একটা মেয়ের অতৃপ্ত আত্মা, যে মেয়েটা নিশানকে ভালোবেসে তার সাথে সংসার পাততে চেয়েছিল, অর্থাৎ তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেটা তার আর ভাগ্যে হয়নি। যে মেয়েটার নাম ছিল রুমেলা, রুমেলা আত্মঘাতী হয়েছিল। সেই রুমেলার অতৃপ্ত আত্মাই নিশানের পরিবারে ঢুকে নিশানের পরিবারকে ভিতর থেকে শেষ করতে চাইছে। রুমেলার হাত থেকে বাঁচার জন্যই নিশান এক পরিচিত তান্ত্রিকের সাহায্য নেয়। সেই পরিচিত তান্ত্রিকই নিশানকে বলে রুমেলার শ্বশুর বাড়িতে গিয়ে যে খাটে রুমেলার ফুলসজ্জ হয়েছিল সেই খাটে একটা মালা রেখে আসতে। নিশান রীতিমতো নিজের জীবনকে বাজি রেখে সেই কাজটা করে এবং শেষমেশ রুমেলার অতৃপ্ত আত্মা নিশানকে ছেড়ে চিরকালের মতো চলে যায়। ভোরবেলা ইদানিং হঠাৎ করেই ঘুম ভেঙে যায় অনির্বাণের, এবং এটা নিয়ে ওর স্ত্রী দীপিকা এবং ওর সন্তান দুজনেই খুব খুব চিন্তিত। দীপিকা সিদ্ধান্ত নেয় এইভাবে দীর্ঘদিন চলতে দেওয়া যায় না, তাই
সে অনির্বাণকে নিয়ে একজন সাইকিয়াট্রিক ডক্টরের কাছে যায়। অনির্বাণ সেই সাইকিয়াট্রিক ডক্টরের সামনে সব কথা খুলে বলে তার এই দুঃস্বপ্নের পিছনে আছে তার ছোটোবেলার একটা ঘটনা। যখন সে ক্লাস 9-এ পড়তো, যখন ক্লাস 9-এ পড়তো সে ম্যাথমেটিক্সে খুব উইক ছিল। তাকে তার স্কুলের শিক্ষক তার এই ম্যাথের ভয় দূর করিয়ে দিয়েছিল এবং সেই স্কুলের শিক্ষকের নাম ছিল শম্ভুচরণ। সেই শম্ভুচরণ স্যার অনির্বাণকে আলাদা করে ম্যাথের ক্লাস নিত এবং এরপরে ক্লাস 10-এ গিয়ে অনির্বাণ ম্যাথে খুব ভালো রেজাল্ট করে। কিন্তু অদ্ভুতভাবে অনির্বাণ সেই স্যারের নামে মিথ্যে প্রচার করতে থাকে। এটা বলতে থাকে যে সেই স্যার এর কাছে সে ব্যক্তিগতভাবে টিউশনি নিয়েছিল বলে সেই স্যার তাকে ভালো মার্কস দিয়েছে এবং তারপরে সেই স্যার নাকি স্কুল ছেড়ে চলে যায় এবং এর জন্য অনির্বাণের অনুশোচনা হয়, কারণ সে স্যারের নামে একটা মিথ্যে জিনিস রটিয়েছিল গোটা স্কুলে এবং সেই স্যারই এখন বর্তমানে অনির্বাণের স্বপ্নে আসে। এরপরে সেই সাইকিয়াট্রিক ডক্টর অনির্বাণকে তার সেই পুরনো শিক্ষকের কাছে যেতে বলে এবং অনির্বাণ অনেক খুঁজে সেই শিক্ষকের কাছে যায় এবং দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি শেষ হয়। সত্তরঊর্ধ্ব আদিত্যনারায়ণ পেশায় একজন সফল বাঙালি ব্যবসায়ী। বড় ব্যবসায়ী হওয়ার দরুন তার সম্পত্তি কিছু কম ছিল না। তার এক ছেলের নাম অরিত্র এবং আর একটা মেয়ের নাম আত্রেয়ী। মৃত্যুর আগে আদিত্যনারায়ণ তার সমস্ত সম্পত্তি এক ছেলে এবং এক মেয়ের মধ্যে ভাগ করে দিয়ে যায়, আর তার একটা শখের বাড়ি ছিল শান্তিনিকেতনে, একমাত্র সেটাই দিয়ে যায় জগন্নাথকে। জগন্নাথ দীর্ঘদিন ধরেই ওই বাড়িটা দেখাশোনা করছে। এমনকি আদিত্যনারায়ণ যখন কলকাতায় কাজের চাপে ক্লান্ত হয়ে শান্তিনিকেতনে ছুটি কাটাতে যেত, তখন জগন্নাথই ওনার দেখভাল করত। আর এদিকে অরিত্রর স্ত্রী চেয়েছিল ওই বাড়িটাকে একটা রিসর্ট করতে। তো স্ত্রীর একরকম কথা রাখতেই অরিত্র শান্তিনিকেতনে যায় জগন্নাথের সাথে দেখা করতে। জগন্নাথ অরিত্রকে দেখে খুব খুশি হয়। এরপরে সেই বাড়িরই একটা ছোট্ট আলমারি থেকে আদিত্যনারায়ণের ছেলে অরিত্র একটা চিঠি পায় এবং সেই চিঠিতে আদিত্যনারায়ণ তার একমাত্র ছেলেকে অনেক অনুরোধ করে লিখে গেছে যে এই বাড়িটা কোনোভাবেই যেন সে জগন্নাথের কাছ থেকে না নেয়, কারণ জগন্নাথ এতটাই ভালো, অরিত্র যদি চায় জগন্নাথ হয়তো দিয়েও দেবে। বাবার লেখা সেই চিঠি পড়ে অরিত্র ভীষণ ইমোশনাল হয়ে যায় এবং সে ঠিক করে এই বাড়িটা সে জগন্নাথের কাছ থেকে নেবে না, কারণ সেও জানে জগন্নাথ এতটাই ভালো মনের মানুষ, ও যদি চাইতো তাহলে। তাই বাবার মান রাখতে অরিত্র আর জগন্নাথের কাছে এই বাড়িটা চায়নি। এরপরে অরিত্রর স্ত্রী যখন অরিত্রকে ফোন করে, অরিত্র তার স্ত্রীকে বলে সে একটা নতুন জায়গায় তাকে একটা রিসর্ট খুলে দেবে, যেটা তার স্বপ্ন ছিল, কিন্তু এই বাড়িটা সে কোনোভাবেই জগন্নাথের কাছ থেকে নেবে না। ক্লাসে সাবর্ণকে নিয়ে খুব হাসাহাসি করে ওর বন্ধুরা। এর পিছনে প্রধান কারণ হলো সাবর্ণর মা সাবর্ণর গলায় এবং হাতে নানা রকমের তাবিজ পরিয়ে রাখে এবং এই তাবিজগুলো দিয়েছে ওর মায়ের গুরুদেব। সাবর্ণ যতই পড়াশোনা করলে ভালো রেজাল্ট করুক না কেন, সাবর্ণর মায়ের মনে হয় গুরুদেবের দেওয়া তাবিজের জন্যই আজকে সাবর্ণ এত ভালো রেজাল্ট করছে। মায়ের এই কুসংস্কারের হাত থেকে কীভাবে নিজেকে মুক্ত করবে সেটা কিছুতেই যেন সাবর্ণ বুঝতে পারছিল না। যদিও সেই সুযোগ চলে আসে কিছুদিনের মধ্যেই। সাবর্ণ জানতে পারে যে ওর মায়ের সেই গুরুদেব ওদের বাড়িতেই থাকতে আসছে। সাথে সাথে সাবর্ণ একটা মাথায় ফোন দিয়ে এঁটে ফেলে। সে গুরুদেবকে ভয় দেখানোর সিদ্ধান্ত নেয় এবং শেষমেশ সাবর্ণ আর সাবর্ণর বাবা সেই গুরুদেবকে ভয় দেখিয়ে রীতিমতো গুরুদেবের হাত দিয়েই সাবর্ণর গলা এবং হাত থেকে সমস্ত তাবিজ খুলে নেয় এবং শেষমেশ সাবর্ণ সেই মায়ের কুসংস্কারের হাত থেকে নিজেকে মুক্ত করে। বাংলা সিনেমার উঠতি অভিনেত্রী বর্ণালী ব্যানার্জি শুটিং করতে যায় দেবীপুরের একটা পুরনো বাড়িতে। সেখানে গিয়ে তারা পড়ে ভূতের খপ্পরে এবং সেই ভূতের খপ্পর থেকে তিনি তার নিজের দত্তক সন্তানকে নিয়ে কীভাবে বেঁচে ফিরলেন এবং সেই বাড়ির পিছনের ইতিহাসটা যদি জানতে চাও তাহলে পড়তে হবে এই ছোট উপন্যাসের অন্যতম সেরা একটা গল্প, যেটার নাম অভিশপ্ত বাড়ি। গ্রামের একেবারে সরল সাদা ছেলে হচ্ছে মানিক। সে বিয়ে করে বাসন্তীকে। এরপর বাসন্তী আর 5টা মেয়ের মতোই মা হয়, কিন্তু অদ্ভুতভাবে সেই বাচ্চাটা মারা যায়। এইভাবে পরপর 2বার বাসন্তী মা হয় এবং সেই দুটো বাচ্চাও মারা যায়।
আর প্রতিবার মানিক গিয়ে সেই বাচ্চাগুলোকে গ্রামেরই একটা নিম গাছের তলায় পুঁতে দিয়ে আসে। তো এই বাচ্চা মারা যাওয়ার পিছনে রহস্যটা কী এবং এরপরে মানিক আর বাসন্তীর জীবনে কি কি ঘটলো সেটা যদি জানতে চাও তাহলে পড়তে হবে এই বইয়ের অন্যতম একটা শ্রেষ্ঠ গল্প ছেলেপোতা শ্মশান। দিগদর্শনপুর নামে একটা ছোট্ট শহরের ছেলে নিশান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে হট করে ঠিক করলো তার এই মোটা মানের চাকরি ছেলে সে একটা ক্যাফে খুলবে এবং ক্যাফেটার নাম দেবে পথের পাঁচালী। যেমন ভাবনা তেমনি কাজ। প্রথম দিকে মা বাবা আপত্তি করলেও সে তার বন্ধু বান্ধবদের নিয়ে ক্যাফেটা খুলেই ফেলে, সেটা একদম হাই রোডের ধারে। যেহেতু হাই রোডের ধারে ক্যাফেটা খুলেছিল, আস্তে আস্তে তার ক্যাফেতে লোকের ভিড় বাড়তে থাকে। সেই ক্যাফেতে এসেই একদিন হাজির হয় সুচরিতা বলে একটা মেয়ে। ক্যাফের পরিবেশ সুচরিতার খুব ভালো লেগে যায় এবং সুচরিতা নিশানকে বলে যে সে এই ক্যাফেতে থাকতে চায় এবং ওদের সাথে কাজ করতে চায়। ফাইনালি সুচরিতাকে নিশান থাকতে দেয় এবং এরপরে সুচরিতার সাথে নিশানের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু একদিন এই সুচরিতাকে খুঁজতে খুঁজতে নিশানের ক্যাফেতে পুলিশ এসে হাজির হয় এবং নিশান যখন পুলিশের কাছ থেকে সুচরিতা সম্পর্কে সব কথা জানতে পারে সে রীতিমতো অবাক হয়ে যায়। এমনকি পুলিশ এটাও বলে নিশান নাকি সুচরিতাকে একরকম কিডন্যাপ করেই এখানে রেখেছে, যদিও সুচরিতা পুরো ব্যাপারটা পুলিশকে খুলে বলে এবং অবশেষে সুচরিতা যেখান থেকে এসেছিল সেখানেই আবার ফিরে যায়। গার্গী এবং নীলাদ্রি এদের যথাক্রমে এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম নীলাঞ্জন এবং মেয়ের নাম নয়না। ছোটবেলায় স্কুলে ক্রিকেট খেলতে গিয়ে মাথায় বল লেগে নীলাঞ্জন ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারাতে থাকে। অনেক ডাক্তারের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। ডাক্তার পরিষ্কার বলে দেয় নীলাঞ্জন আর কিছু দিনের মধ্যেই পুরোপুরিভাবে অন্ধ হয়ে যাবে। ডাক্তারদের কথাই সত্যি হয়, নীলাঞ্জন পুরোপুরিভাবে অন্ধ হয়ে যায় এবং ও পুরোপুরি ডিপেন্ড হয়ে যায় নিজের বোন নয়নার ওপর। কোথাও ঘুরতে গেলে বা ঘরে কোনো কাজ করতে হলে নয়নাই নীলাঞ্জনের যেন একটা সম্বল ছিল। ভাই বোনের এই মিষ্টি কেমিস্ট্রি তুমি যদি জানতে চাও তাহলে পড়তে হবে এই বইয়ের আর একটা সেরা গল্প, আধারপুরের যাত্রী। বিহারীনাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেবেশচন্দ্র ভট্টাচার্যকে নিয়ে তার স্কুলের ছাত্ররা ভীষণ হাসাহাসি করে। এমনকি স্যারের নামে মাঝে মাঝে কিছু উল্টোপাল্টা কথাও ব্ল্যাকবোর্ডে লিখে রাখে। এই নিয়ে ওনার ছেলেও খুব আপসেট, কারণ ওনার ছেলে ওই স্কুলেই পড়ে। আর বিহারীনাথ বাবুর পিছনে এইসব হওয়ার কারণ উনি খুব একজন সিম্পল মানুষ। এই বর্তমান সময়েও উনি স্কুলে ধুতি পাঞ্জাবি পরে আসেন। এছাড়া ইংরেজি শিক্ষা হওয়ার ফলে উনি ইংরেজির প্রত্যেকটা বই ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে ছাত্রদের পড়ান, তাই ছাত্রদের ভীষণ বোরিং লাগে ওনার ক্লাসটা। যদিও শেষমেশ স্যারই জয়ী হয় এবং ছাত্ররা হেরে যায়। যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে তখন এই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানোর জন্যই ওই স্কুলের প্রত্যেকটা ছাত্র ইংরেজিতে ভালো নাম্বার পেয়ে পাশ করে, যেখানে অন্যান্য স্কুলের অনেক ছাত্র ইংরেজিতে উচ্চ মাধ্যমিকে ব্যাক পেয়ে যায়, অর্থাৎ ফেল করে যায়। শিক্ষক আর ছাত্রের এই অসাধারণ কেমিস্ট্রি যদি পড়তে চাও তাহলে পড়তে হবে এই বইয়ের অন্যতম একটা সেরা গল্প, সরি স্যার। রাগিনী বর্ধমানের মেয়ে। সে কলকাতাতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে আর তার ফ্ল্যাটে কাজ করে গুঞ্জা নামের একটা মেয়ে। রাগিনীর বয়স 26-27-এর আশেপাশে আর গুঞ্জাও ও সমবয়সী বা ওর থেকে একটু ছোট। এই রাগিনীর ফ্ল্যাটেই একদিন এসে উপস্থিত হয় ওর অফিস কলিগ কাম বয়ফ্রেন্ড স্বর্ণাভ। স্বর্ণাভকে দেখে গুঞ্জা যেন রীতিমতো আঁতকে ওঠে। সেদিন সেই ফ্ল্যাটের অর্ধেক কাজ না করেই গুঞ্জা বাড়ি চলে যায়। তারপর হঠাৎ করেই রাগিনীর ফ্ল্যাটে আসাই বন্ধ করে দেয় গুঞ্জা। এটা দেখে রাগিনীর মনে একটু সন্দেহ হয়। অনেক খোঁজ খবর নিয়ে রাগিনী গুঞ্জার বাড়ি যায়। গুঞ্জার বাড়ি গিয়ে রাগিনী নিজের কানে যা শোনে তা যেন ও কখনোই বিশ্বাস করতে পারে না। ও জানতে পারে এই গুঞ্জা একসময় ওর অফিস কলিগ কাম বয়ফ্রেন্ড স্বর্ণাভদের বাড়িতে কাজ করত এবং স্বর্ণাভর বাবা গুঞ্জাকে ধর্ষণ করেছিল বাড়িতে স্বর্ণাভ আর ওর মায়ের অনুপস্থিতিতে। শুধু তারপরে গুঞ্জাকে রীতিমতো চুরির দায়ে স্বর্ণাভর বাবা এবং মা ওদের ফ্ল্যাট থেকেই বের করে দেয়। এরপরে গুঞ্জা একরকম চক্ষুলজ্জার ভয়ে ওই চত্বর থেকেই সরে আসে। নিজের বয়ফ্রেন্ডের বাড়ির এই কুকীর্তি শোনার পর রাগিনী আদেও স্বর্ণাভর সাথে সম্পর্ক রাখবে কি না সেটা যদি জানতে চাও তাহলে পড়তে হবে এই বইয়ের অন্যতম একটা শ্রেষ্ঠ গল্প, পরিচারিকা।